এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন এবং বিনিয়োগকারীরা যারা এসেছেন যাদের ওই বিষয়ে আলাপ করার ছিল, ওই বিষয়ে কোনো ইস্যু ছিল, তারা সরাসরি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট করে এই রুমে এসে কথা বলতে পেরেছেন। এর মধ্যে আজকে চতুর্থ দিন। আপনারা যদি আমাদের সামিটের কার্যক্রমটি দেখেন, আমরা এটাকে যেভাবে প্ল্যান করেছিলাম হচ্ছে আমরা 3টা সেগমেন্টে ভাগ করেছিলাম। তো প্রথম সেগমেন্টটা ছিল আমাদের 7 এবং 8 তারিখ, যেটা আপনারাও কভার করেছেন, যে ইনভেস্টরদেরকে আমাদের ইকোনমিক জোনগুলোতে নিয়ে যাওয়া, ওদেরকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে সকল ফ্যাসিলিটি আছে সবকিছু চোখে দেখানো, সেটা ছিল আমাদের একটা অবজেক্টিভ। 9 তারিখ যেটা গতকালকে ছিল, আপনারা সবাই দেখেছেন এবং ফলো করে প্রচারও করেছি, সেটা ছিল সবাইকে আমাদের বাংলাদেশের ইনভেস্টমেন্টের ভিশন কি এবং ওই ইনভেস্টমেন্টের ওই ভিশনটাকে অ্যাচিভ করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি, কি কি রিফর্ম নিচ্ছি, কি কি ইনিশিয়েটিভ নিচ্ছি, ওটাকে তুলে ধরা। সাথে সন্ধ্যাবেলা আমাদের একটা কালচারাল ইভেনিং ছিল, যেটার ওয়ান সেকেন্ড অবজেক্টিভ ছিল যে এর বাইরে বাংলাদেশের মানুষ, আমাদের কালচার, সংস্কৃতি সবকিছুকে বিদেশিদের সামনে তুলে ধরা, যেটা ছিল 9 তারিখ। আর 9 তারিখের খুবই ছোট একটা সেকশন এবং মেইনলি আজকে 10 তারিখ, এটা হচ্ছে আমাদের তৃতীয় সেগমেন্ট। সেটা হচ্ছে আমরা জানুয়ারি মাসে একটি এফডিআই হিটম্যাপ করেছিলাম, সেখানে আমরা 19টির মতো প্রায়োরিটি সেক্টর আইডেন্টিফাই করেছিলাম। তো এই 19টি প্রায়োরিটি সেক্টরের মধ্যে একেবারেই যেগুলো এখন ইমিডিয়েট, সেগুলোকে কেন্দ্র করে আমরা 5টি ব্রেকআউট সেশন অ্যারেঞ্জ করি। তার মধ্যে 4টি হচ্ছে আজকে। সকালে আমাদের হয়েছে ডিজিটাল ইকোনমি এবং টেক্সটাইলস, এবং এখন আমাদের আরও 2টি চলছে, হেলথ কেয়ার এবং এগ্রিকালচার। তো আমাদের এই ব্রেকআউট সেশনগুলোতে আজকের দিনের আমাদের মূলত যদি অবজেক্টিভ, আজকে আমরা কি চাচ্ছি ব্রেকআউট সেশনগুলো থেকে আসলে বিদেশি বিনিয়োগকারীদেরকে বোঝাতে, আমি বলবো মোটা দাগে প্রবাবলি 3টে জিনিস বোঝাতে চাচ্ছি। একটা হচ্ছে আমাদের এই সাবসেগমেন্ট বা এই সেক্টরগুলোতে কি কি অপরচুনিটি আছে, কি কি পোটেনশিয়াল আছে ইনভেস্টমেন্টের, সেটা অবশ্যই একটা। কিন্তু এর বাইরে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আমাদের এই সেক্টরে আমাদের দেশীয় লোকাল ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমে যারা আছেন ওদের সাথে আসলে আমাদের বিদেশিদের কানেকশনটা করে দিয়ে, এটাকে আমরা বলি ম্যাচ মেকিং। তো দেখবেন যে আমাদের প্রতিটা ব্রেকআউট সেশনের পরেই 30 মিনিট বা 1 ঘন্টার একটি ম্যাচ মেকিং আছে, যেখানে আসলে নেটওয়ার্কিং আমার বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমাদের দেশীয় যে ইনভেস্টর আছে ওদেরকে ম্যাচ করিয়ে দেওয়া, সেটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় এই জিনিসটার অবজেক্টিভ। আর 3 নম্বর হচ্ছে ওদের থেকেও আমাদের এই প্রথম আজকে কানেকশনের পরে এর পরের পদক্ষেপগুলো নিয়ে একটি মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি, এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন। আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে আমাদের এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি। তো ওই ইনভেস্টমেন্ট পাইপলাইন বা বিনিয়োগ পাইপলাইনটা তৈরি করা, সেটা হচ্ছে আমাদের আরেকটি মূল অবজেক্টিভ। এর বাইরেও আরেকটি সেশন হয়েছে, এটা হচ্ছে আইএলও এবং ইউএনডিপির সাথে একত্রে। এটা হচ্ছে আমাদের ওভারঅল যে ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট আছে, এই ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটাকে আরেকটু বেটার করতে আমাদের একটা তো হচ্ছে ডলার ভ্যালু বা ইনভেস্টমেন্ট, বাট এর সাথে আরও কিছু জিনিসপত্র থাকে, যেমন হচ্ছে আমাদের ওয়ার্কারদের হেলথ, আমাদের ওয়ার্কারদের সেফটি, ইনক্লুসিভ লেবার প্র্যাকটিসেস। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে কথা বলি, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। তো এই যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো থাকে, যেগুলোকে আমরা বলি ইনভেস্টমেন্টের জন্য এনেবলার, তো এনেবলারগুলো নিয়ে একটা ডিসকাশন ছিল। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি আজকের দিনের সেগমেন্টগুলো। আমি যদি খুবই কুইকলি একটু কিছু আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স বা হেডলাইনার্স দিই, আমাদের টেক্সটাইল সেশনে গতকালকে বাংলাদেশি হওয়া কিহাকসুং উনি ছিলেন একজন কিনোট স্পিকার হিসেবে। আমাদের ওই সেশনে আমাদের রেগুলেটর থেকে এনবিআর এর সাইড থেকেও ছিল, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ওয়ার্ল্ড ব্যাংক থেকেও ছিল, এবং আমাদের ইনভেস্টর সাইডের গ্রুপ থেকে আপনার যেটা বললাম ইয়াং ওয়ান গ্রুপ তো ছিলই, জারা থেকেও একজন প্রতিনিধি ছিল। তো মূলত একটি মোটামুটি একটি খুবই অলরাউন্ডেড একটি আমাদের লাইন আপ ছিল টেক্সটাইলসের। ডিজিটাল ইকোনমিতে অ্যান্ড ফাইন্যান্সিয়াল, যারা চাইনিজ এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টার্স, আপনারা জানেন আমাদের বিকাশে ওদের একসময় আমাদের কিছু ইনভেস্টমেন্ট রয়েছে, তো ওরা ছিল এখানে। মেটা থেকে লোক ছিল, গ্রামীণ ফোন বা টেলিনর থেকে লোক ছিল, এবং এর বাইরেও আসলে রেগুলেটরদের থেকে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার ফায়াজ তায়েব ভাই উনিও ছিলেন। তো এই ছিল আমাদের মোটামুটি হেডলাইনার মানুষজন যারা সকালের সেশনে ছিলেন। বিকালের সেশনগুলোতেও আসলে আমাদের এরকমই একটি মোটামুটি অলরাউন্ডেড একটি প্যানেল আর কি এই সেক্টরের যে 3টা জিনিস বললাম সেগুলো নিয়ে হাইলাইট করছেন। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের প্ল্যান।
যদি আমি মোটা দাগে বলি। এর বাইরে যদি আমার সহকর্মীরা কিছু বলতে চায় তারপরে আসলে আমরা মনে হয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মানিয়ে নিতে পারি। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ নাহিয়ান ভাই। মোটামুটি আপনি সবই কভার করে ফেলেছেন। ডিজিটাল ইকোনমির যে সেশনটা ছিল সেখানে আমাদের ব্যাংকিং সেক্টরে কি করে ডিজিটালাইজেশনটা বাড়ানো যায় সেই বিষয়ে আলাপ হয়েছে। আর একটা বড় ইস্যু নিয়ে আলাপ হয়েছে, সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর বিজনেস, যেটা এখন পর্যন্ত তো আমরা ডিজাইন ফেজে আছি। ডিজাইন ফেজ থেকে টেস্টিং ফেজে যেতে গেলে আমাদের কি করতে হবে এটার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। টেক্সটাইল সেক্টরে কি হাকসাং যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন সেটা হচ্ছে যে তারা ব্যবসা করতে চান, আরো বিনিয়োগ বাড়াতে চান, কিন্তু সেজন্য ব্যবসার যে পরিবেশটা সেটা আরো উন্নত করতে হবে। বিশেষ করে আমাদের ক্রস বর্ডার ট্রেড, যেটা কাস্টমস এন্ড পোর্ট ফ্যাসিলিটি, এইটা যাতে আরেকটু সহজ করা যায়, এটার জন্য যেন ব্যবসাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, এটার বিষয়ে উনি জোর দিয়েছেন। হেলথ কেয়ার এবং অ্যাগ্রো নিয়ে এখন সেশন চলছে। হেলথ কেয়ারে যেটা প্রচুর বিনিয়োগকারী এখন এসেছেন, ওনারা মূলত এপিআই এবং নতুন ভ্যাকসিন তৈরি বা অ্যাডভান্স মেডিকেল যে ইস্যুসগুলো আছে সেগুলোর উপর তারা যোগ দিচ্ছেন, বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। আইএলওর কথাটা নাহিয়ান ভাই বলেছেন। তবে এই যে সেশনগুলো হয়েছে, সেশনের বাইরে এই সামিটের নতুন যেটা আমরা বিডার পক্ষ থেকে করেছি সেটা আপনারা জানেন যে দোতলায় প্রায় 10টা রুমে সরকারি যে সমস্ত সংস্থাগুলো ছিল, বিটা, বেজা, বিদ্যুৎ বিভাগ, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, প্রত্যেকের জন্য আলাদা করে একটা রুম ছিল এবং বিনিয়োগকারীরা যারা এসেছেন যাদের ওই বিষয়ে আলাপ করার ছিল, ওই বিষয়ে কোনো ইস্যু ছিল, তারা সরাসরি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট করে এই রুমে এসে কথা বলতে পেরেছেন। এইটা আমি মনে করি এইবারের সামিটের একটা উল্লেখযোগ্য এডিশন। অন্যান্যবার যেটা হয় তারা সামিটে আসেন কিন্তু কথা বলার লোক পান না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। এবার এটা আমরা খুব ভালোভাবে ম্যানেজ করতে পেরেছি। ফলে তাদের যে সমস্ত তাৎক্ষণিক প্রশ্ন ছিল বা কোশ্চেনগুলো ছিল সেগুলো তারা অ্যান্সার পেয়েছেন। এবং যেটা আমাদের নিভে চেয়ারম্যান মহোদয় আগে থেকেই বলেছেন যে সামিটের আসলে এখানেই শেষ না, সামিটে যা যা হয়েছে সেগুলো আমরা ট্র্যাক করব, ভবিষ্যতে তাদের কাছ থেকে ফিডব্যাক নেব এবং কিভাবে তাদেরকে আমরা হেল্প করতে পারি। ফলে এই সমস্ত যে আয়োজনগুলো আমরা মনে করছি যে এ পর্যন্ত যা করেছি মোটামুটি সফল। আমরা পাইপলাইন একটা তৈরি করা গেছে, প্রচুর পাইপলাইনে অনেকেই আছেন। এখন শুধু আমাদের না, কারণ বিনিয়োগটা বিডা এবং বেজার মূল দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটেট করা, কিন্তু বিনিয়োগকারীদের তো আসলে সরকারের যত মন্ত্রণালয় আছে, যত সংস্থাতে সব জায়গায় যেতে হয়। ফলে আমরা সবাই মিলে এই যে উদ্যোগগুলো তৈরি হয়েছে, উদ্যোগগুলোকে আমরা সফল করতে পারবো বলে আমরা ধারণা করছি। সেই জন্য সরকারি সমস্ত সংস্থা এবং আপনাদের প্রাইভেট সেক্টর সবার সহায়তা একান্ত কাম্য। আমি জাস্ট শুধু আরেকটি কথা বলি, এটা আমি প্রথমে মনে ছিল না। তো আমাদের এই বিনিয়োগ সম্মেলনের আরেকটি লক্ষ্য ছিল এটা আমরা সত্যি যে বিডা অর্গানাইজ করছে, কিন্তু দেখবেন যে আমাদের বিভিন্ন সেগমেন্টগুলা আমরা আসলে আমাদের যত পার্টনার আছে এবং আমাদের যত প্রাইভেট সেক্টর আছে ওদেরকেও আসলে আমরা এখানে মোবিলাইজ করার চেষ্টা করেছি। তো যেমন আজকের এই 5টি যে আমরা সেশনের কথা বললাম, 5টি আসলে আমাদের বিভিন্ন পার্টনাররা লিড করছে এবং আমাদের সাথে কাজ করছে। ইভেন আইএলওটাও আসলে আইএলওর এন্ড থেকেও অনেক 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 অ্যাক্টিভিটিস হয়েছে। এটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আসলে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের থেকে সবকিছু না করে সবাইকে নিয়ে কিভাবে এই বিনিয়োগের পরিবেশ এবং বিনিয়োগের পাইপলাইনটাকে আরেকটু ফরওয়ার্ড আগের দিকে আগানো যায়, সেটাই ছিল হচ্ছে আমাদের আজকের দিনের আরেকটি মূল লক্ষ্য। ধন্যবাদ। হ্যালো, আমি জহির রেহান, রিপোর্টার বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। আরএমজি এবং টেক্সটাইল ওই সেশনে কি হাকসাং তিনি একজন কিনোট পেপার দিলেন। তিনি বলছেন যে তার ভিয়েতনামে যে ফ্যাক্টরি আছে বাংলাদেশের চেয়ে ওখানে লেবারের 40% বেশি, 30-40% খরচ বেশি হয়, তারপর ওখানে লাভ বেশি হয়। তো আমাদের উৎপাদন ক্ষমতা যেটা বলতেছে শ্রমিকের সেটা কম। এই ক্ষেত্রে আপনারা কি করতেছেন? এবং অন্যান্য সেশনগুলো আলোচনা হয়েছে যে এনবিআর এর হ্যারাসমেন্ট এবং গ্রিন পোর্টের বিষয়ে কথা বলা হয়েছে, এই সেক্টরগুলো কি হয়েছে এবং আপনি তো আসলে পাইপলাইনে বললেন, কেমন মনে হয় যে পাইপলাইনে বিনিয়োগ আসবে? থ্যাংক ইউ। জি, কি হাকসংয়ের এই কমপ্লেনটা আমরা খুবই ভ্যালিড মনে করি এবং এটা কয়েকদিন ধরেই ছিল। আমি যদি ওনার এই স্টেটমেন্টটাকে আরেকটু এলাবোরেট করি, ভিয়েতনামে ওনার ইনপুট কস্ট আমরা যেটাকে বলি যে আসলে আমাদের লেবারের যে কস্ট ভিয়েতনামে বেশি পড়ে, কিন্তু উনি আসলে ভিয়েতনামে যে প্রোডাক্টগুলো বানায় সেটা হচ্ছে মোর ভ্যালু অ্যাডেড গার্মেন্টস, সিনথেটিক গার্মেন্টস। এই জন্য ওখানে কস্ট বেশি করার পরেও লাভটা আসলে উনি পুষিয়ে নিতে পারেন। আমাদের এখানে আপনারা জানেন ওনাদের বিজনেসের অনেক পুরনো দিনের কিছু সমস্যা ছিল, যেই সমস্যাগুলো সমাধানের আগে আসলে তারা আরো নতুন করে এই সিনথেটিক্স বা হাই ভ্যালু গার্মেন্টস আসলে ওনারা ইনভেস্টমেন্ট করতে পারতেন
করতেন না। আপনারা কয়েকজন কিছুদিন আগে কেপিজেডে গিয়েছিলেন, দেখবেন যে ওখানে এখন ওনারা নতুন একটি সিনথেটিক্স একটি ফ্যাক্টরির একটি পোর্শন বা একটি লাইন খুলেছেন। তো ওখানে এই হাই ভ্যালু গার্মেন্টসগুলো ওনারা এখন থেকে এখানে প্রোডাকশন করছেন, যেটা অবশ্যই এরকম হাই মার্জিন হবে। এর সাথে আমি আপনাদের আরেকটি কথা বলি, গতকালকে আমরা যে 100 যে ডিলটা আমরা সই করলাম এমওইউ, সেখানেও একটি বড় একটি ইনভেস্টমেন্ট ওদের ছিল হচ্ছে এই সিনথেটিক গার্মেন্টসের উপরে। সুতরাং আমার মনে হয় আমরা যদি এইরকম আরো একটা দুইটা অ্যাঙ্কার ইনভেস্টার আমরা যেটাকে বলি হাই ভ্যালু অ্যাঙ্কার ইনভেস্টার, এরকম ইয়াংওয়ান একটা হতে পারে, তারপর হচ্ছে এরকম হান্ডা, এরকম একজন দুইজন আসা শুরু করলে আমার মনে হয় ভ্যালু অ্যাডেড গার্মেন্টসে আমরা আস্তে আস্তে আরো বেশি বিনিয়োগ পাওয়া শুরু করব। সেটা ছিল প্রথমটা। আর আপনার এনবিআর নিয়ে আমার মনে হয় যে এই প্রবলেমটা আসলে আমরা যখন আমাদের বিডা থেকে 200-র বেশি ইনভেস্টরের সাথে কথা বলি, তখন ওদের মূল 5টা প্রবলেমের মধ্যে একটি ছিল এই আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শুধু এনবিআরই বলবো না, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওদের অনেক সময় লাগে বা অনেক হ্যাসেল হয় জিনিসপত্র বের করতে। আমাদের অবশ্যই একটি এজেন্ডার মধ্যে একটি প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে যে কিভাবে আমরা এই জিনিসটাকে আরো সহজীকরণ করতে পারি। এনবিআর এর ব্যাপারে আপনি যেটা বলেন, আমাদের তো এখন গ্রিন চ্যানেল বা আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর চালু করেছি, আমাদের সিঙ্গেল উইন্ডো চালু হয়েছে। সুতরাং এনবিআর এর পক্ষ থেকেও আসলে এই জিনিসপত্রগুলা আরো কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এটা চেষ্টা চলছে। এর বাইরেও শুধু এনবিআরই না, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথেও বিডা কিভাবে কাজ করে মোর লাইক ওই যে ওয়ান স্টপ সার্ভিস, যেটাকে একেবারে ডিজিটাল না ম্যানুয়ালি, যাতে করে আমরাই আসলে এই জিনিসপত্রগুলোকে ইনভেস্টরদের জন্য খুব সহজ করে দিতে পারি, সেটার জন্য কাজ চলছে। আমার মনে হয় আরো কিছুদিন আপনারা দেখবেন যে এই জায়গাটাতে আসলে আমরা মনে হয় আমরা ইনভেস্টরদেরকে আরেকটু খুশি করতে পারবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম ইমদাদ, আমি দৈনিক আমার দেশ পত্রিকার রিপোর্টার। আমার প্রশ্ন হলো যে বিনিয়োগকারীদের সবসময় একটা প্রশ্ন থাকে বাংলাদেশের জটিল আমলাতন্ত্র নিয়ে, যে তারা জটিল আমলাতন্ত্রের কারণে তারা বাংলাদেশে অনেক সময় পিছিয়ে যায় বিনিয়োগকারীরা। তো আমার ধারণা এবারও তাদের এই প্রশ্নগুলাই ছিল যে আমলাতন্ত্রকে আপনারা কিভাবে সমাধান করবেন, তাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছেন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হলো যে বাংলাদেশে বিনিয়োগকারীরা এসে যে পরিবেশটা এখন দেখছে, এটা মানে অবশ্যই তারা কিছু প্রতিবন্ধকতার কথা বলছে। মোটা দাগে আপনাদেরকে কি কি প্রতিবন্ধকতার কথা আপনাদেরকে বলেছে, এগুলো যদি আপনারা একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যদি দেখেন আসলে আমাদের এই আমলাতান্ত্রিক যে ঝামেলার কথা আপনি বলছিলেন, এর অনেকটাই আসলে এবার বিদেশি বিনিয়োগকারীরা এসে নিজেরাও দেখছেন যে অনেক ইমপ্রুভ হয়েছে। আমি যদি আপনাকে একটা বেসিক এক্সাম্পল দেব, এবং এটা একটা আমাদের ইনভেস্টর বলছিলেন যে আমাদের এখানে আগে যদি আপনারা আমাদের সরকারি সেট আপ দেখতেন, আসলে এখানে প্রায় 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে অনেকে থাকাতে আসলে ওনাদের অ্যাপ্রুভাল পেতে বা প্রসেসগুলোকে আপনার পাস করতে অনেক সময় লাগতো। আপনি যদি আসলে আমাদের এখন টপ লেভেলে দেখেন, আমাদের কিন্তু আসলে হাতে গোনা মাত্র কয়েকজন, 25 থেকে 26 জন অ্যাডভাইজার আছে। তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোর সেন্ট্রালাইজড হচ্ছে, আরো সহজ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টর এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারছে। আমরা নিজেরা যে মিটিংগুলোতে বসেছি, অনেক মিটিংয়ে তারা নিজেরা বলেছে যে এবার এসে তাদের মনে হচ্ছে যে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেটাতে শুধু প্রতিশ্রুতি না, কিছু কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অবশ্যই আমাদের এখন অনেক দূর যেতে হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা আজকেই বলতে পারবো না যে আমাদের সবকিছু সর্ট আউট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের যে প্ল্যানগুলো আছে এবং ছোট ছোট যে স্যাম্পলগুলো আমরা প্রুফ করা শুরু করেছি, এরকম আরো 2-1টি প্রুফ অফ কনসেপ্ট যদি দিতে পারি, তাহলে আস্তে আস্তে ওদের মনে আরো কনফিডেন্স বাড়বে। আর প্রবলেমের কথা যেগুলো বললেন, ঘুরে ফিরে ওই 4 থেকে 5টা প্রবলেমই, যে আমাদের অ্যাক্সেস টু রিসোর্সেস, একটা পলিসি কন্টিনিউইটি, ওরা যখন একবার আসে তখন আবার হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওদের বিজনেস কেসটাকে মেনটেন করতে কষ্ট হয়। করাপশন আমাদের মানে অনেক দিনের একটি মূল প্রবলেম ছিল। এরকম হাতে গোনা 3 থেকে 4টা যে প্রবলেম আমরা আগেও শুনেছি, ওর বাইরে তেমন কোনো প্রবলেম আমাদের ওরকম করে এবার হাইলাইটেড হয় নাই নতুন। কিন্তু একটা জিনিস ছিল যে সবাই এটা এখন বুঝছে যে আপনার এই নতুন ট্যারিফ এনভায়রনমেন্ট বলেন বা এই নতুন ট্রেড এনভায়রনমেন্টে অনেক চেঞ্জ হয়। তো আসলে শুধু আমরা না, প্রতিটি দেশ, প্রতিটি বিজনেসই আসলে এই জিনিসটাতে আরেকটু কিভাবে ফ্লেক্সিবল থাকতে পারে, আরেকটু কিভাবে অ্যাজাইল থাকতে পারে, যাতে এরকম যদি কোনো চেঞ্জ হয় তাহলে আসলে এটাতে কুইক অ্যাডজাস্ট করা যায়। এটা নিয়ে আসলে আমার মনে 2 পক্ষ থেকেই কাজ করা রয়েছে। তো এটা নিয়েও আসলে অনেকের সাথে কথা হচ্ছিল যে নতুন পরিস্থিতিতে আসলে কোনো কিছুই এত স্টেবল না আগের মতো। তো ওই জিনিসগুলো নিয়ে কীভাবে আমরা একটু বেটার প্ল্যানিং করতে পারি আর কি, এই জিনিসটা নিয়ে ওদের কিছু অবজারভেশন ছিল। তো এই হচ্ছে। আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। নাহিয়ান ভাই, আমার নাম শাহিদ, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। এই ইনভেস্টমেন্ট সামিটে আজকে তো শেষ হচ্ছে, এখন পর্যন্ত আমরা কতগুলো দেশ থেকে কি পরিমাণ ইনভেস্ট পেলাম আর কি, ইনভেস্টমেন্ট কতগুলো দেশ থেকে কি পরিমাণ পেলাম?
আচ্ছা, তো আমি এখানে দুটি ভাগে উত্তর দিই। একটা হচ্ছে কি পরিমাণ পেলাম টোটাল। আমাদের যেহেতু এখনো দুটি আরও টেকনিক্যাল সেশন বাকি আছে, আমরা যেটা করবো হচ্ছে দুটো টেকনিক্যাল সেশন শেষ হলে আমরা ওই আমরা আজকের 4টি এবং গতকালকে সব কিছু মিলিয়ে আমরা আরেকটি সামারি করে আপনাদের সাথে আরেকবার প্রেস কনফারেন্স করব। এখন পর্যন্ত যদি আমি বলি, গতকালকে আপনারা দেখেছিলেন যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এমওইউ সই করেছি, তার মধ্যে একটি ছিল হান্ডার $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপ আপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে ওখানে $110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। সেটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না, তো এগুলো অনেক দিনের কাজের ফলে আসে আর কি। তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকে জেনেছি। এর বাইরে ছোট ছোট আরও এই সেগমেন্টগুলোতে যেগুলো হচ্ছে সেগুলো আমরা কালেক্ট করে আপনাদের সাথে একবারে কথা বলবো। এর আগের প্রশ্ন নিয়ে আমার সহকর্মীর একটি কথা ছিল। আচ্ছা, এখন পর্যন্ত আমি যেটা গতবারে আমাদের চেয়ারম্যান বলেছিল, প্রায় আমাদের রেজিস্ট্রেশন ছিল 550 মতো। আমি যদি বলি এই বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্টে আমরা প্রায় 400 থেকে 450 মতো বিদেশি পেয়েছি। এখানে একই কোম্পানি থেকে 2-1 জন এসেছে। তো আমাদের এই এক্সাক্ট কোম্পানির কাউন্টটাও আসলে আমরা ফিল্টার করে মানে ইন্ডিভিজুয়ালি রিপিটেটিভ না করে কতজন কোম্পানি এসে এটারও একটা সামারি আমরা আপনাকে এই আগামী প্রেস কনফারেন্সে দিয়ে দিব। না, একই প্রতিষ্ঠান থেকে আসলে 2 জন এসেছে, এরকমও হয়েছে। হ্যাঁ, প্রতিষ্ঠান এখন পর্যন্ত 2টি আসলে আমরা। আমার মনে হয় এইভাবে কতগুলো প্রতিষ্ঠান এবং তারা কত বিনিয়োগ করেছে এই রেকর্ডটা আলোচনা না করাটাই বেটার, কারণ আমাদের নির্বাহী চেয়ারম্যান মধ্যে আগে বলেছেন আসলে কোন জায়গা থেকে কত বিনিয়োগ পাচ্ছি সেটাই সামিটের উদ্দেশ্য না, বরঞ্চ উদ্দেশ্য হচ্ছে একটা পাইপলাইন তৈরি করা, একটা প্ল্যাটফর্ম তৈরি করা এবং বাংলাদেশকে তুলে ধরা যে বাংলাদেশে বিনিয়োগ সম্ভব। সেই জন্য, কারণ এর আগের বার সামিটেও আমরা বেশ বড় অঙ্কের একটা ফিগার হয়তো আপনাদের জানিয়েছিলাম যে গত সামিটে কত কমিটমেন্ট এসেছিল, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয় নাই। ফলে কমিটমেন্ট করে যাওয়া এবং সেটা ইমপ্লিমেন্ট করা দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। ফলে এই পাইপলাইন তৈরির ক্ষেত্রে এবং সেটাকে ভালোভাবে ট্র্যাক করার ক্ষেত্রে আমরা বরঞ্চ নজরটা দিই। নাইয়ান ভাই, আমার নাম এটা তো আপনারাই আরো ভালো বলতে পারবেন আমার চেয়ে। এবার সামিটের নতুনত্ব কি? যেহেতু মানে গত সামিটের সময় আমি ছিলাম, এবার সামিটে আমাদের নির্বাহী চেয়ারম্যান তার আগের সাংবাদিক সম্মেলনে বারে বারে যেটা ফোকাস করার চেষ্টা করেছেন, এর আগের সামিটগুলোতে মেইনলি ছিল আপনার সেমিনার বা ওয়ার্কশপ টাইপের আলোচনা ছিল। কিন্তু আসলে যারা বিনিয়োগকারী আসেন তারা তো চান তাদের যে জয়েন্ট ভেঞ্চার পার্টনার বা তাদের যে পসিবল পার্টনার তাদের সাথে আলাপ করতে, B2B B2G এই আলোচনাগুলো করতে চান। এই সামিটে কিছু সেমিনার বা আলোচনা সভা রাখা হয়েছে, তার চাইতে বেশি জোর দেওয়া হয়েছে ওই সুযোগটা তৈরি করার জন্য, যাতে বিনিয়োগকারীরা এসে তারা যাদের সাথে কথা বলতে চান তাদের সাথে কথা যেন বলতে পারেন। ফলে সেমিনার বা সেশন যেগুলো হচ্ছে, সেশনের পরেও একটা B2Bর অপশন রাখা হয়েছে। তারপর আমি বললাম এখানে দোতলায় 10টা রুম ছিল, সেখানে কনসার্ন এজেন্সিরা ছিল, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। ফলে আমার মনে হয় এইটাই হচ্ছে সবচেয়ে বড় এডিশন, যে তারা এসে প্রকৃতপক্ষে তারা যাদের সাথে বিনিয়োগ করবেন বা যেখানে যেখানে তাদের ইস্যু তাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, শুধু সেমিনার বা সেশনেই সীমাবদ্ধ ছিল না। আমার মনে হয় যে দুইটা সামিটের মধ্যে যদি আমি তুলনা করি তাহলে এবারের এডিশন এইটাই, যেখানে B2B এবং B2Gর সুযোগ অনেক বেশি ছিল। আপনারা দেখেছেন যে এইবার প্রথমবারের মতো বিনিয়োগকারীদেরকে আমরা ফিল্ডে নিয়ে গিয়েছি। ওনারা বেশ কয়েকটা স্পেশাল ইকোনমিক জোন দেখেছেন, সেখানে কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো হাতে কলমে দেখেছেন। বিনিয়োগ করলে বিনিয়োগের জন্য ওনারা কী কী প্রতিবন্ধকতা ফেস করবেন এটা দেখেছেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, আপনারা এখানে দেখেছেন 3টা রাজনৈতিক দলের সাথে বিনিয়োগকারীদেরকে আলোচনার সুযোগ করে দেওয়া হয়েছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে পলিসি কন্টিনিউশন থাকবে কিনা, সেটা থাকলে কীভাবে থাকবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্ব যে যারা নিতে পারেন তাদের কাছ থেকে বিনিয়োগকারীরা সরাসরি জানতে পারেন। তো এই বিষয়গুলো সম্পূর্ণ নতুন এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো এই সম্মেলনটাকে সফল হতে সাহায্য করবে। নাইয়ান ভাই, আমার নাম সুশান্ত সিনহা। আমি জাস্ট একটা মাত্র কোশ্চেন নেবো, কারণ আমাদের আরো তো নাইয়ান ভাই, আমার নাম সুশান্ত সিনহা, 71 টিভিতে আছি। একটা বিষয় বড় বড় আলোচনা বা সেমিনারের ক্ষেত্রে আমরা যেটা মিস দেখি সেটা হচ্ছে যে ফলো আপ থাকে না। আপনারা বলছেন যে বিডা এবার ফলো আপ করবে, ব্যবসায়ীরা সেই আর্জটা করেছেন, সেই ফলো আপের কি প্ল্যান করছে বিডা, এবং সেটা যদি একটু আপনি বিস্তারিত বলতেন। আচ্ছা, তো এখানে আপনি ইউ আর ভেরি রাইট। আমাদের এই যে আমাদের শামা সাহেব যেটা বললেন, আসলে আমাদের যদি
আপনি এবার একটি প্রাইমারি অবজেক্টিভ বলে থাকেন, এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি, এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম, একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম 5.5 জনকে, এটাই বলছিলাম আপনাদের আরেকজন যখন আমাকে প্রশ্ন করলেন যে কতজন কোম্পানি, এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর পর ওদের কাছে ফেরত যাওয়া, যে আসলে গতবার ওরা যে এসেছিল ওদের যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টে কি আসলে ওরা আরও কোনো অ্যাডভান্সমেন্ট করেছে নাকি, কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি, কোনো প্রবলেম থাকলে আমরা কিভাবে সলভ করতে পারি। মানে ওদের তো 4 ধাপে ওরা ইনভেস্টমেন্ট করে আসলে। প্রথমে ওদের আগ্রহ জন্মায়, তারপর ওরা আসলে আরেকটু ইনফরমেশন নেয়, তারপর এখানে এন্ট্রি করার চেষ্টা করে এবং ফাইনালি টাকাটা দিয়ে ইনভেস্ট করে। তো ওরা আসলে এখন মূলত প্রথম ধাপে আছে। আমি প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে বাকি ধাপগুলো নিতে পারি, এবং এই জন্য একটি সার্টেন টাইম লাইন পর ওদের কাছে আমরা আবার গেট ব্যাক করবো এবং চেষ্টা করবো ওদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনটা রাখতে, যাতে করে 18 থেকে 24 মাস, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একটি প্রপার ইনভেস্টমেন্ট আসলে এরকম একটা টাইম লাগে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এইরকম 18 থেকে 24 মাসের একটা রোড ম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না, এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে। আমরা এভাবেই প্ল্যান নিয়ে আগানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।